নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, তোমাদের যেমন কথা ছিল যে ক্লার্কশিপ পরীক্ষার পর থেকে তোমাদের রেগুলার রেলওয়ে পরীক্ষার জন্য কিন্তু ক্লাস চলে আসবে। তো তার আজকে হিস্ট্রি ক্লাস। আমি আগে হিস্ট্রিটাই একটু শেষ করে নেব, মানে একদম খুব ফাস্ট শেষ করব, ঠিক আছে? চেষ্টা করবো প্রতিদিন একটা দুটো করে ক্লাস শুধুমাত্র জিএস এর রাখার বা হিস্ট্রি, তারপর পলিটি, ইকোনমি, এরমভাবে কিন্তু প্রতিটা চ্যাপ্টারই কিন্তু মানে সাবজেক্টে কিন্তু শেষ হবে। ওকে। আর একটা কথা, পিডিএফটা তোমরা ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, ওখানে পেয়ে যাবে। ওখান থেকে তোমরা নোট করে নেবে। ডাউনলোড করতে পারবে না, কিন্তু ওটা নোট করার জন্য কিন্তু মানে দেবো। আর অ্যাপে অলরেডি প্রায় 11,500-এর বেশি কোশ্চেন্স, 550 বেশি মক টেস্ট হিসাবে কিন্তু দেওয়া রয়েছে, বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনেই। তোমরা এক একটা করে চ্যাপ্টার, যেমন ধরো বৈদিক যুগ, এখানে আমি পড়ালাম, পড়ার পর অ্যাপে যাবে, ওখানে গিয়ে ফ্রি মক টেস্ট সিরিজে যাবে, ওখানে মক টেস্ট দেবে। ক্লিয়ার? এরমভাবে কিন্তু একটা প্রপার, মানে কি বলবো, নিয়মের মধ্যে যদি তোমরা থাকো, অবশ্যই রেলওয়ে পরীক্ষা কিন্তু পাশ করবে। আর কোনো ব্যাচ ট্যাচ নেওয়ার দরকার নেই, আমি যা পড়াচ্ছি এটা কিন্তু যথেষ্ট। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কথা বলে রাখি শুরুতেই, যে তোমরা অনেকেই কমেন্ট করছিলে বারবার যে কবে নতুন কম্বাইন ব্যাচ আসবে। তো স্মার্ট কম্বাইন ব্যাচ 6 চলে এসছে। অ্যাপে যাও, অ্যাপে গিয়ে বাই উইথ ইএমআই করে তোমরা পারচেস করে নিতে পারো। প্রায় 16টা সাবজেক্ট বা 15টা সাবজেক্টের কমপ্লিট প্রিপারেশন দেবো। রেলওয়ে, সিজিএল, সিএইচএসএল বা এসএসসি, যেটাই বলো না কেন, আর ডাব্লিউবিপিএসসির সমস্ত পরীক্ষার প্রিপারেশন কিন্তু একসাথে হবে। কমপক্ষে 7-8 মাসের মধ্যে আমি তোমাদের 90%, 6 মাসের মধ্যে 80% সিলেবাস কভার করিয়ে দেবো। তো 2025 সালটাকে যদি তোমরা টার্গেট করো, তাহলে এই ব্যাচটা কিন্তু তোমাদের জন্য যথেষ্ট। ক্লিয়ার? মান্থলি ফিস 500 টাকা করে রেখেছি আমি, 12 মাসের ফিস থাকবে, 3 বছরের ভ্যালিডিটি। ক্লিয়ার? ঠিক আছে, চলো তাহলে শুরু করি। বলছে বৈদিক যুগ। দেখো, সিন্ধু সভ্যতা আমরা পড়েছি। তো সিন্ধু সভ্যতা ধ্বংসের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ কি ছিল? যে আর্যদের সিন্ধু আক্রমণ। তো আমরা মনে করতে পারি যে আর্যরা ভারতে এসেছিল। তো এই আর্যদের নিয়েই কিন্তু বৈদিক যুগ। ঠিক আছে, বৈদিক যুগ মানে কি, আর্য সম্পর্কে পড়বো। তো প্রথমে কি বলছে দেখো, ইন্ট্রোডাকশন অফ আরিয়ান্স বা আরিয়া। বলছে আর্য সম্পর্কে আমরা একটু জেনে নেবো। কি বলছে, ইন ভেদিক কালচার, মানে বৈদিক নিয়ম অনুযায়ী বা বৈদিক আচার কালচারের ক্ষেত্রে বলছে, দ্য ওয়ার্ড আরিয়া ইজ এ ওয়ার্ড বিলঙ্গিং টু দ্য ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গ্রুপ। তো আর্য হচ্ছে এমন একটি শব্দ যেটি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত। সেই ভাষা গোষ্ঠীর মধ্যে কোন কোন শব্দ পড়ছে? দ্যাট ইজ দোজ হু স্পিক এনি অফ দ্য ল্যাঙ্গুয়েজেস লাইক পার্সিয়ান, জার্মান, ল্যাটিন, কেল্টিক, গ্রিক অ্যান্ড সংস্কৃত আর নোন অ্যাজ ইন্দো ইউরোপিয়ান, তোমার সরি, অ্যাজ আরিয়ানস। ক্লিয়ার? বলছে যারা যারা এই পার্সিয়ান, কেল্টিক, তোমার সংস্কৃত, ল্যাটিন, জার্মান, গ্রিক ইত্যাদি ভাষাগুলোর মধ্যে যে কোনো একটা ভাষা বলে, তারাই আর্য হিসেবে চিহ্নিত হয়। ক্লিয়ার? অ্যাকর্ডিং টু মেনি হিস্টোরিয়ানস, দ্য নোটেবল ম্যাক্স মুলার সেজ আরিয়া refers only to language and in no way can the word Arya be used in a racial sense. অনেক ঐতিহাসিকের মতে, বেশি মানে খুব উল্লেখযোগ্যভাবে ম্যাক্স মুলারের মতে, আর্য হচ্ছে একটি ভাষা গোষ্ঠী। মানে ভাষার ক্ষেত্রে ব্যবহৃত হয় আর্য শব্দটা, কোনোভাবেই কিন্তু জাতিগত দিক থেকে ব্যবহার করা যায় না। তাহলে আর্য মানে কি? একটি ভাষা গোষ্ঠী। ক্লিয়ার? ওকে। এবার ওপিনিয়ন্স অ্যাবাউট দ্য অরিজিনাল অ্যাবর্ড অফ দ্য আরিয়ান্স। এই অ্যাবর্ড কথার মানে কি? দেখো, তোমাদের আমি ইংরেজিতে পড়াচ্ছি, বাংলাতেও বলছি। এতে কি হবে, তোমাদের ইংরেজিতে ভোক্যাবটাও একটু ভালো হয়ে যাবে, কিছু নতুন নতুন শব্দ শিখতে পারবে। যেমন ধরো, এই অ্যাবর্ড কথার মানে হচ্ছে বাসস্থান। ক্লিয়ার? তো আর্যদের বাসস্থান সম্পর্কে বহুজন বহু মতামত প্রকাশ করেছে। তার মধ্যে প্রথম আমি যদি বলি, যে আর্যরা ধরো এসেছিল সুমেরু রিজিয়ন থেকে। দেখতে পাচ্ছ তো, এই গ্রিন কালারটা করেছি, ক্লিয়ার ভিজিবল একদম? হ্যাঁ, সুমেরু রিজিয়ন থেকে যারা এসেছিল, সেটা মনে করা হয় যে বাল গঙ্গাধর তিলক। সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল মনে করে ম্যাক্স মুলার। সপ্তসিন্ধু রিজিয়ন বা সপ্তসিন্ধু অঞ্চল আর্যদের আদি বাসস্থান হিসেবে মনে করে ডক্টর অবিনাশ চন্দ্র দাস। ওয়েস্টার্ন সাইবেরিয়া মনে করে মর্গান। টিবেট থেকে আর্যরা এসেছিল বলে মনে করেন যে স্বামী দয়ানন্দ সরস্বতী। আচ্ছা, এই যে একদম ক্লিয়ার ভিজিবল হচ্ছে তো গ্রিন কালারটা? নাহলে চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, ঋগ্বেদিক এজ। এবার আমরা ঋগ্বৈদিক যুগ সম্পর্কে পড়বো, মানে একদম প্রথম থেকে বলছে। আর ঋগ্বৈদিক যুগের যে টাইমিং, সেটা মনে রাখবে 1500 থেকে 600 বিসি। এখানে এটা আমি ভালো করে ক্লিয়ারলি লিখিনি, তাও লিখে রাখছি। 1500 থেকে, আচ্ছা 1500 থেকে 1000 বিসি অবধি হচ্ছে গিয়ে তোমাদের ঋগ্বেদিক এজ। আর 1000 বিসি থেকে
600 বিসি হচ্ছে, বিসি মানে খ্রিস্টপূর্বাব্দ, এটা হচ্ছে লেটার ভেদিক এজ, এটা হচ্ছে এর টাইম লাইন বা টাইম পিরিয়ড। ওকে, ঋগ্বেদিক এজ কি বলছে, 1500 বিসি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য অ্যারাইভেল অফ আরিয়ানস ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য ভেদিক এরা। তো 1500 খ্রিস্টপূর্বাব্দকে আর্যদের ভারতে আগমন এবং তারই সাথে সাথে এই ঋগ বৈদিক যুগের সূচনা হিসেবে ধরা হয়। অর্থাৎ ঋগ বৈদিক যুগের সূচনাই হচ্ছে কি, যখন আর্যরা ভারতে আসছে। ক্লিয়ার? The Saptasindhu region mentioned in the Rig Veda for the settlement of Aryas are, তো দেখো সপ্তসিন্ধু যে রিজিয়ন বা সপ্তসিন্ধু অঞ্চল যে রয়েছে ঋগ্বেদে যে উল্লেখ রয়েছে, তো সেই সপ্তসিন্ধু হচ্ছে 7টা নদীকে মিলে একটা অঞ্চল তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সপ্তসিন্ধু অঞ্চল। কি? ইন্ডাস রিভার, সরস্বতী রিভার, চেনাব রিভার, ঝিলাম রিভার, রবি রিভার, সুতলেজ রিভার এবং বিয়াস রিভার, এই 7টা নদীকে মিলিয়ে কিন্তু তৈরি হচ্ছে কি সপ্তসিন্ধু অঞ্চল। ওকে, এবার দেখো ভেদিক লিটারেচার, এবার আমরা বৈদিক সাহিত্য সম্পর্কে পড়বো। দেখো যত প্রশ্ন ভেদিক এজ থেকে আসতে পারে তার মধ্যে মেন হচ্ছে বৈদিক যে ডেইটিস রয়েছে বা বলতে পারো যে বৈদিক যে ভগবান রয়েছে সেখান থেকে আসতে পারে, অথবা বৈদিক সাহিত্য থেকে কিন্তু আসতে পারে। The word Veda is derived from the word Ved, which means knowledge or knowledge in Sanskrit. বলছে এই যে বেদ শব্দটা রয়েছে, বেদ, এই শব্দটা বিদ শব্দ থেকে এসছে এবং এই বিদ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে জ্ঞান বা সংস্কৃত মানে ভাষাতে জ্ঞান। ক্লিয়ার? ঠিক আছে, ওকে, মানে সংস্কৃত ভাষায় এর অর্থ হচ্ছে জ্ঞান। 1500 বিসি ইজ কনসিডার্ড টু বি দ্য বিগিনিং অফ দ্য, একদম যা বললাম যে ঋগ্বেদিক মানে ঋগ্বেদ এবং সমগ্র বৈদিক কালচারের যে কি বলবো বিগিনিং, ঠিক আছে, শুরু হচ্ছিল, সেটাকে 1500 খ্রিস্টপূর্বাব্দ ধরে রাখা হয়। মানে মোট কথা বৈদিক যুগ শুরু হচ্ছে কবে? 1500 খ্রিস্টপূর্বাব্দে। দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট লিটারেচার ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য বেদাস রিটেন ইন সংস্কৃত। সব থেকে পুরনো এবং রিচেস্ট মানে কি এখানে ধনী নয়, সব থেকে পুরনো এবং সমৃদ্ধশালী যে গ্রন্থ বা সাহিত্য, সেটাকে সব থেকে পুরনো এবং সমৃদ্ধ যে সাহিত্য সেটাকে ধরা হয় কি এই বেদকে, ঠিক আছে, সংস্কৃত ভাষায়, যেটা সংস্কৃত ভাষায় রচিত। ইট ইজ বিলিভড দ্যাট দ্য বেদাস আর নট ক্রিয়েটেড বাই হিউম্যানস, দে আর বিলিভড টু বি দ্য ওয়ার্ডস অফ গড। বেদ মনে করা হয় যে মনুষ্য সৃষ্ট নয়, বেদ হচ্ছে ভগবানের তৈরি করা, ঠিক আছে, ভগবানের মুখনিসৃত বাণী। ক্লিয়ার? Another name of the Vedas is Shruti, as the disciples heard and memorized these words spoken by the sages. দেখো এই যে ডিসিপলস মানে হচ্ছে গিয়ে শিষ্য, আর সেজ মানে হচ্ছে গিয়ে তোমার ঋষিগণ। তাহলে এই বেদের অপর নাম কি? শ্রুতি। কেন মনে করা হয় যে ঋষিগণ যে বাণী বলতো, হ্যাঁ, সেটাকে শুনে শুনে মনে রাখতো শিষ্যরা, এই শুনে শুনে মনে রাখার জন্যই বেদের অপর নাম কি? শ্রুতি। বৈদিক লিটারেচার ইজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস। দেখো সমগ্র বৈদিক সাহিত্যকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। কি? একটা হচ্ছে সংহিতা, বা এই সংহিতাই হচ্ছে গিয়ে চতুর্বেদ বা মানে 4টে বেদকেই একসাথে সংহিতা বলা হয়। এছাড়াও ব্রাহ্মণ, অরণ্যক এবং উপনিষদ, উপনিষদের অপর নাম হচ্ছে বেদান্ত। এবং অলসো দ্য রুলস অফ দ্য রিডিং দ্য বেদাস আর মেনশন ইন বেদাঙ্গ। তো বেদ কি করে পাঠ করতে হয়, বেদ কি করে পাঠ করতে হয়, সেই যে নিয়মকানুন সেটা যেখানে লেখা রয়েছে সেটাকে বলা হয় বেদাঙ্গ। ক্লিয়ার? তাহলে 4টে ভাগে ভাগ করা যায় কি কি? সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ বা বেদান্ত, এবং বেদ পাঠের নিয়মকানুন যেখানে লেখা রয়েছে সেটাকে বলা হয় বেদাঙ্গ। আচ্ছা, এবার হচ্ছে কি সংহিতা। তো সংহিতা সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক, এর মধ্যেই আমরা কিন্তু সবটা পেয়ে যাব। বলছে ডিভাইডেড ইন্টু 4 পার্টস, এই সংহিতা 4টে ভাগে বিভক্ত। কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, সেটা লেখা রয়েছে। দ্য ব্রাহ্মণস, আরণ্যকস অ্যান্ড উপনিষদস ওয়ার কম্পোজড অ্যাজ সাবসিডিয়ারি টেক্সট টু ইচ বেদা অফ দ্য চতুর্বেদা। কি বলছে ভালো করে বোঝা। প্রথম 4টে ভাগ আমরা কি পেলাম? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এবং তোমার বেদাঙ্গ। বেদাঙ্গ আলাদা, তো এই 4টে ভাগ আমরা পেয়েছিলাম। তো এই সংহিতার সাবসিডিয়ারি মানে কি? সহায়ক, ঠিক আছে, সংহিতার সহায়ক গ্রন্থ হিসাবে আমরা ব্রাহ্মণ, অরণ্যক এবং উপনিষদটাকে পাই। অর্থাৎ মেন হচ্ছে কি সংহিতা বা চতুর্বেদ, এবং তাকে সেই গ্রন্থের সহায়ক হিসাবে কিন্তু ব্রাহ্মণ, অরণ্যক এবং উপনিষদ পাচ্ছে। অর্থাৎ আমরা কি বলতে পারি যে প্রতিটি বেদ মানে যেমন ধরো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, প্রতিটি বেদেরই অরণ্যক শাখা,
উপনিষদ শাখা, মানে অথর্ববেদের অরণ্যক শাখা নেই, ঠিক আছে। প্রতিটি বেদেরই কি বললাম যে মানে অরণ্যক শাখা, ব্রাহ্মণ শাখা ইত্যাদি কিন্তু রয়েছে। ক্লিয়ার? দেয়ার ইজ নো আরণ্যক ব্রাঞ্চ অফ অথর্ববেদ, যেটা বললাম যে অথর্ববেদের কোনো অরণ্যক শাখা নেই। ক্লিয়ার? বাকি সব বেদেরই কিন্তু অরণ্যক শাখা রয়েছে। ঋগ্বেদা ইজ কনসিডার্ড অ্যাজ আর্লি বেদিক লিটারেচার অ্যান্ড সামা, ইয়াজুর অ্যান্ড অথর্ব বেদাস অ্যাজ লেটার বেদিক লিটারেচার। বলছে এই ঋগ্বৈদিক বা ঋগ্বেদকে বলা হয় যে একদম আর্লি বেদিক লিটারেচার, মানে কি, যেটা বলা হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদই রচিত হয়েছিল, ঠিক আছে, প্রাথমিক একদম প্রপার বলতে পারো যে বৈদিক যুগে লিটারেচার। কিন্তু এই সামা, ইয়াজুরের, অথর্ববেদ এটা কিন্তু পরবর্তী বৈদিক যুগের সাহিত্য। ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি, ঋগ্বেদ হচ্ছে গিয়ে তোমাদের বৈদিক যুগের সাহিত্য এবং বাকি 3টে পার্ট হচ্ছে গিয়ে পরবর্তী বৈদিক যুগের সাহিত্য। দেখো এখানে মুখস্থ হয়ে যাবে। দ্য সংহিতা ইজ মেইনলি এ কালেকশন অফ সুক্তাস, মন্ত্রাস অ্যান্ড হাইমস। হাইমস মানে হচ্ছে গিয়ে স্তোত্র। তাহলে এই সংহিতার কিছুই না, নানা যে সূক্ত বা স্তোত্র একই জিনিস, এবং নানা রকম মন্ত্র বা স্তোত্রের সংকলনই হচ্ছে গিয়ে এই সংহিতা। তো সংহিতার মধ্যে যে 4টে ভাগ ছিল কি, ঋগ্বেদা। ঋগ্বেদা মানে কি, ঋগ্বেদার মধ্যে মূলত আলোচনা করা হয়েছে সোশ্যাল লাইফ অফ আরিয়াস বা আর্যদের সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সামবেদে আলোচনা করা হয়েছে যে সমস্ত স্তুতি গান বা স্তোত্রগুলোর ভগবানের জন্য নিবেদন করা হয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইয়াজুর্বেদাতে বিভিন্ন ইয়াজনাস বা যাগযজ্ঞ যেটাকে বলা হচ্ছে সেটার যে নিয়মকানুন সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অথর্ববেদ হচ্ছে গিয়ে নানা রকম ম্যাজিক্যাল জিনিসপত্র, ঠিক আছে, আয়ুর্বেদ ম্যাজিক্যাল জিনিসপত্র এবং সায়েন্স বা বিজ্ঞান সম্পর্কিত আলোচনা করা হয়েছে অথর্ববেদে। কালাজাদু যদি বলে তাহলে সেটা হবে অথর্ববেদ। আচ্ছা, তাহলে সংহিতা তো গেল, এবার দেখবো ব্রাহ্মণাস কি বলছে। দ্য ব্রাহ্মণাস আর দ্য আর্লিয়েস্ট এক্সাম্পল। আমরা কিন্তু এরপরে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ পুরো ডিটেলসে পড়বো। আগে আমি তোমার 4টে শাখার একটু ওভারভিউ দিয়ে নিচ্ছি, পরে কিন্তু ডিটেলসে পড়বো। ব্রাহ্মণাস, দ্য ব্রাহ্মণাস আর দ্য আর্লিয়েস্ট এক্সাম্পল অফ লিটারবেদিক লিটারেচার। তো আমি বললাম যে কি, ঋগ্বেদ হচ্ছে তোমার একদম বৈদিক যুগের সাহিত্য এবং ব্রাহ্মণ, অরণ্যক এবং উপনিষদ হচ্ছে পরবর্তী বৈদিক যুগের সাহিত্য। তার মধ্যে ব্রাহ্মণ যে শাখাটা রয়েছে এটা পরবর্তী বৈদিক যুগের সাহিত্যগুলোর মধ্যে প্রথম নিদর্শন। ক্লিয়ার? শতপথ ব্রাহ্মণ ইজ দ্য লার্জেস্ট ব্রাহ্মিক্যাল টেক্সট। যে ব্রাহ্মণগুলো রয়েছে, ব্রাহ্মণ শাখাগুলো রয়েছে তার মধ্যে শতপথ ব্রাহ্মণটা হচ্ছে সব থেকে বড়, এটা মনে রাখবে। ব্রাহ্মণ ইজ দ্য প্রোজ কম্পোজিশন, নট আ রাইমড ভার্স। প্রোজ মানে হচ্ছে গিয়ে গদ্য, যেটাকে আমরা গল্প বলি। তো ব্রাহ্মণ শাখাটা কিন্তু কোনো রকম কোনো রিদিমড, রাইমড বলছি, এটা রিদিমড ভার্স নয়, অর্থাৎ স্তুতি গান নয় বা পদ্য নয়। ব্রাহ্মণ শাখাটা হচ্ছে গদ্য। ক্লিয়ার? দ্য পারপাস অফ দ্য ব্রাহ্মণাস ইজ টু এক্সপ্লেইন দ্য কমপ্লেক্স স্টেটমেন্টস অফ দ্য বেদাস ইন সিম্পল টার্মস। তো বেদের যে জটিল টার্মগুলো রয়েছে, জটিল যে শব্দগুলো রয়েছে সেগুলোকে সরল আকারে বর্ণনা করার জন্যই কিন্তু এই ব্রাহ্মণ শাখাটা তৈরি হয়েছে, বা ব্রাহ্মণ সহায়তা করে সরলভাবে বোঝাতে বেদের যে কঠিন টার্মগুলো রয়েছে। অরণ্যক শাখা কি? ডিউরিং দ্য ভেদিক পিরিয়ড দ্য আরণ্যকস ওয়ার কম্পোজ ফর দ্য ফরেস্ট ডিওয়েলার্স মানে হচ্ছে গিয়ে বনবাসী, হু রিসর্টেড টু বানপ্রস্থা টু অ্যাকোয়ার নলেজ অন ভ্যারিয়াস সাবজেক্ট। বলছে অরণ্যক শাখাটা কিছুই না, ভেদিক পিরিয়ডের মধ্যে তৈরি হয়েছিল কখন, দ্য আরণ্যক ওয়ার কম্পোস্ট, মানে যারা বনবাসী ছিল তাদের জন্য তৈরি করা হয়েছিল, ঠিক আছে, যারা কিনা বানপ্রস্থ অধিগ্রহণ করতো এবং বনে বসবাস করত তাদের জ্ঞান লাভের জন্য কিন্তু অরণ্যক শাখাটা তৈরি হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, উপনিষদ কি? as this book was composed in the last phase of the literature of Vedic period, তো বৈদিক যুগের একদম অন্তিম পর্বে তৈরি হয়েছে হচ্ছে কি উপনিষদ। ক্লিয়ার? বৈদিক যুগের একদম অন্তিম পর্বে তৈরি হয়েছে কি উপনিষদ। ইট ইজ অলসো নোন অ্যাজ বেদান্ত। উপনিষদকে আমরা কি বলি, বেদান্ত হিসেবেও কিন্তু জানতে পারি। উপনিষদ টেক্সট আর কম্পোজড ফর দ্য ফিলোসফিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ইচ বেদা। প্রতিটি বেদের দার্শনিক ব্যাখ্যার জন্য কিন্তু এই উপনিষদ তৈরি করা হয়েছে। ক্লিয়ার? বেদাঙ্গ ইজ নট ভেদিক লিটারেচার ইন দ্য রিয়েল সেন্স, বেদাঙ্গ ইজ দ্য বাই প্রোডাক্ট অফ ভেদিক লিটারেচার। তো বলছে এই বেদাঙ্গ হচ্ছে বৈদিক সাহিত্যের
সরাসরি বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত নয়, কিন্তু বৈদিক সাহিত্যের বাই প্রোডাক্ট বা উপজাত বলা যেতে পারে এই বেদাঙ্গকে। বেদাঙ্গ ক্যান বি ডিভাইডেড ইন্টু 6 পার্টস। বেদাঙ্গকে 6টি ভাগে ভাগ করা যায়, 6টি বেদাঙ্গ রয়েছে। কি কি 6টি বেদাঙ্গ? এক হচ্ছে শিক্ষা, দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ বৈদিক লিটার্স। বৈদিক যে অক্ষরগুলো রয়েছে সেগুলো সঠিক উচ্চারণ করতে সহায়তা করে কি? শিক্ষা। আরেকটা ভাগ কি? ছন্দোস, বা ছন্দ মানে বুঝতেই পারছো রিদিম যেটাকে বলছে। লার্ন অ্যাবাউট দ্য রিদিম অফ দ্য ভেদিক হাইমস, যে বৈদিক যে স্তোত্রগুলো রয়েছে তার প্রপার যে রিদিম বা সুর সেটা সম্পর্কে জানতে সাহায্য করে কি? ছন্দ। ব্যাকরণা, ইট ইজ পসিবল টু গেইন নলেজ অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ অফ ভেদিক লিটারেচার। তো বৈদিক সাহিত্যের যে ভাষা ছিল, ঠিক আছে, বৈদিক সাহিত্যের যে ভাষা ছিল সেই ভাষা সম্পর্কে ভালো করে জানতে সহায়তা করে কে? এই ব্যাকরণ। নিরুক্ত কি? নোন অ্যাবাউট দ্য ভেদিক ওয়ার্ড। বৈদিক যে শব্দগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি হচ্ছে নিরুক্ত থেকে। এবং জ্যোতিষ কি? অ্যাস্ট্রোনমি, মানে প্রপার জ্যোতিষবিদ্যা সম্পর্কে জানতে পারি। কল্প বা কল্পসূত্র থেকে কি জানতে পারি? কন্টেন্টস ইনফরমেশন অ্যাবাউট দ্য সোশ্যাল লাইফ অফ দ্য ভেদিক পিরিয়ড। বৈদিক যুগের সামাজিক অবস্থা সম্পর্কে বা সামাজিক কি বলবো জীবন সম্পর্কে আমরা তথ্য জানতে পারি। তো এই কল্পসূত্রকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, মেইনলি 3টে ভাগে। কি বলছে? শ্রৌত সূত্র, নোজ অ্যাবাউট দ্য রুলস অফ ইয়াজনাস, বিভিন্ন যাগযজ্ঞের নিয়ম সম্পর্কে জানতে পারি। এরপর হচ্ছে কি? গৃহসূত্র, নো অ্যাবাউট দ্য রুলস অফ ডেইলি রিচুয়ালস অফ দ্য হাউস হোল্ডস। এই যে তখনকার দিনে যে গৃহ ছিল, ঠিক আছে, মানে হাউস হোল্ডস মানে কি বলবো, গৃহস্থ। তো গৃহস্থের যে ডেলিকার বা নিত্য নিয়ম যে রয়েছে, ঠিক আছে, সেই সম্পর্কে আমরা জানতে পারি এই গৃহসূত্র থেকে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপর হচ্ছে কি? ধর্মসূত্র, বুক অফ ল অন সোসাইটি অ্যান্ড স্টেট গভর্নেন্স। স্টেট মানে কিন্তু রাজ্য নয়, রাষ্ট্র যে গভর্নেন্স ছিল, রাষ্ট্র যে শাসন ছিল এবং সমাজের যে নিয়ম কানুন ছিল সেটা সম্পর্কে একটি বই হচ্ছে গিয়ে এই ধর্মসূত্র। ঠিক আছে। এরপর হচ্ছে পুরাণা বা পুরাণ। তো পুরাণটা একটা এক্সট্রা, বেদের মধ্যে নয়, এটা আলাদা। তো এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। কি বলছে? এ রিভিউ অফ ইন্ডিয়ান লিটারেচার ফাইন্ডস রেফারেন্স টু দ্য 18th পুরাণা। তো পুরাণ মনে করা হয় যে 18টা রয়েছে। তো 18টা পুরাণে ভারতীয় সাহিত্য সম্পর্কে একটা রিভিউ পাওয়া যায়, ঠিক আছে, পর্যালোচনা পাওয়া যায়। বিষ্ণু, বায়ু, অগ্নি, ভগবত পুরাণ অফ গুপ্তা এরা 4th to 5th century ওয়ার্কস। বলছে এই যে পুরাণের মধ্যে যে বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, অগ্নি পুরাণ, ভগবত পুরাণ, এগুলো মনে করা হয় গুপ্ত যুগে প্রায় 4th থেকে 5th শতকে, অর্থাৎ এডি, এটা তৈরি হয়েছিল। অগ্নিপুরাণ ওয়াজ দ্য বুক দ্যাট ক্যান বি কম্পেয়ার টু বিশ্বকোষ। অগ্নিপুরাণ এমন একটি গ্রন্থ ছিল যেটা বিশ্বকোষের সঙ্গে কিন্তু তুলনা করা যায়, এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় আসে। দিস বুক কন্টেইনস ভ্যারিয়াস ইনফরমেশন ফ্রম গ্রামার, অর্নামেন্টস টু এগ্রিকালচারাল ইনফরমেশন অ্যান্ড তন্ত্রমন্ত্র। তো এই পুরাণে আমরা কি পাই? বিভিন্ন গ্রামারিটিক্যাল বিষয় পাই, ব্যাকরণ সম্পর্কে জানতে পারি, তৎকালীন সময়ে কৃষিকাজ সম্পর্কে জানতে পারি এবং বিভিন্ন তন্ত্রমন্ত্র সম্পর্কে জানতে পারি। ক্লিয়ার? ইন দ্য মার্কণ্ডেয় পুরাণ, ইন্ডিয়া ইজ রেফার টু অ্যাজ জম্মুদ্বীপ। এটা খুব ভালো করে মনে রাখবে যে মার্কণ্ডেয় পুরাণে ভারতকে জম্মুদ্বীপ বলে আখ্যায়িত করা হয়েছে। বিষ্ণু পুরাণ কন্টেন্টস ইনফরমেশন অ্যাবাউট ইন্ডিয়াস জিওগ্রাফি অ্যান্ড শেপ ইনক্লুডিং দ্য নেম অফ ইন্ডিয়া। তো এই যে বিষ্ণু পুরাণ রয়েছে, খুব ভালো করে মনে রাখবে যে ভারতের যে জিওগ্রাফি বা বলতে পারো যে ভৌগোলিক যে ক্ষেত্রফল বা ইত্যাদি ভূগোল সম্পর্কে, এছাড়াও কি আয়তন সম্পর্কে এবং শেপ বা আকৃতি সম্পর্কে, এবং কি ভারতের নামটাও প্রায় বলা যায় যে উল্লেখ করা রয়েছে এই বিষ্ণু পুরাণে। ইন দ্য বিষ্ণু পুরাণা দ্য নেমস অফ দ্য ইম্পর্টেন্ট রিভার্স অ্যান্ড মাউন্টেন্স অফ ইন্ডিয়া আর ফাউন্ড। বলছে এই যে বিষ্ণু পুরাণ রয়েছে এতে আমাদের ভারতের যে বিভিন্ন উল্লেখযোগ্য নদ নদী বা এবং পাহাড় পর্বত রয়েছে তাদের নামও উল্লেখ পাওয়া যায়। এবার আমরা ডিটেল ডিসকাশন অ্যাবাউট সংহিতা করব, একদম ডিটেল ডিসকাশন করব সংহিতা সম্পর্কে। ক্লিয়ার? তো সংহিতার মধ্যে 4টে বেদ রয়েছে। সংহিতা মানে কি বলেছিলাম? চতুর্বেদ, অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তো এই প্রতি 4টে বেদ সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো। ঋগ্বেদ কি বলছে? ঋগ্বেদ ইজ a collection of rhythm verses or suktas or mantras. Hence, another name of Rigveda is Rig Samhita. দেখো, ঋগ্বেদ হচ্ছে কিছুই না, আমি তোমাদের একটু আগেও বুঝিয়েছিলাম যে বিভিন্ন রকম পদ্য মানে রিদিম ছন্দ, এরকম স্তোত্র বা সুক্ত, স্তোত্রই যা সুক্ত তাই, ঠিক আছে,
এর সংকলন হচ্ছে ঋগ্বেদা, এবং তার জন্য ঋগ্বেদের অপর নাম কি ঋক সংহিতা। The Rig Veda is divided into 5 branches and only the Shakal branch is found to exist now. তো ঋগ্বেদের প্রচুর শাখা রয়েছে, তার মধ্যে শুধুমাত্র শাকল শাখার অস্তিত্বই বর্তমানে রয়েছে। ক্লিয়ার? দ্য ঋগ্বেদা ইজ ডিভাইডেড ইন্টু 5 ব্রাঞ্চেস অ্যান্ড অনলি দ্য, এটা পড়ালাম। দ্য ঋগ্বেদা ইজ ডিভাইডেড ইন্টু 10 মন্ডলস। ঋগ্বেদকে 10টি মণ্ডল বা 10টি চ্যাপ্টারে ভাগ করা যায়। ভরদ্বাজ, বিশ্বমিত্র, অঙ্গিরস এক্সেট্রা কম্পাইল দিস মন্ত্রস। তো যে সমস্ত ছন্দ, মানে যে সমস্ত সূক্ত বা স্তোত্রের কথা বলা হচ্ছে, সেটাই হচ্ছে মন্ত্র, ঠিক বলতে পারো। তো সেগুলো রচনা করেছিল মনে করা হয় এই অঙ্গিরস, বিশ্বমিত্র মুনি, ভরদ্বাজ ইত্যাদি ঋষিগণ। এবার এই ঋগ্বেদের সময় কিন্তু কিছু নারী ঋষিকার কথাও পাওয়া যায়, অর্থাৎ যে পুরুষ ঋষি নয়, কি বলবো, ঋষিকা বলা যেতে পারে, ঠিক আছে, বা ব্রহ্মবাদিনী অর্থাৎ মহিলা ঋষি। তার মধ্যে উল্লেখযোগ্য কি আপালা, ঘোষা, তোমার সাবস্তি, সূর্যা বা সূর্য, ঠিক আছে, ওয়ার নোটেবল অ্যামং দ্য ফিউ ঋষিকাস অর ব্রহ্মবাদিনীস হু কম্পাইল সুক্তাস। তো বৈদিক সাহিত্যে এমন কিছু মহিলা ঋষির কথা বলা হয় যারা কিনা সূক্ত বা হাইমস বা স্তোত্র রচনা করত, এবং এই মহিলা ঋষিদের বলা হতো ঋষিকা বা ব্রহ্মবাদিনী। ক্লিয়ার? তার মধ্যে উল্লেখযোগ্য আপালা, ঘোষা, সবস্তি, সূর্য। দিস সুক্তাস অফ ঋগ্বেদা আর মেইনলি রিটেন ফর দ্য গডস অগ্নি, ইন্দ্র, বরুণ অ্যান্ড উষা। তো প্রথমের, ঠিক আছে, কি বলবো, বৈদিক যুগে, পরবর্তী বৈদিক যুগে না, বৈদিক যুগে কিন্তু যে গুরুত্বপূর্ণ দেবতারা ছিল তার মধ্যে ছিল কে ইন্দ্র, অগ্নি, বরুণ, উষা। তো এদের জন্যই এই সমস্ত সূক্ত বা মন্ত্রগুলো কিন্তু নিবেদন করা হয়েছে বা রচনা করা হয়েছে। দ্য টোটাল নাম্বার অফ হাইমস ইন ঋগ্বেদা ইজ 1028। টোটাল যে স্তোত্র সংখ্যা রয়েছে ঋগ্বেদে তার সংখ্যা হচ্ছে 1028টা। তো ঋগ্বেদে যে প্রিস্ট রয়েছে, ইন দ্য ঋগ্বেদা দ্য প্রিস্ট ওয়াজ কল্ড ঋত্বিক অর হোতা। তো ঋগ্বেদের যে কি বলবো পুরোহিত আছে তাকে ঋত্বিক বা হোতা বলা হয়, ঠিক আছে। দ্য ব্রাহ্মণা, আরণ্যক অ্যান্ড উপনিষদ ব্রাঞ্চেস অফ দ্য ঋগ্বেদা আর ঐত্তরীয় ব্রাহ্মণ। দেখো, ঋগ্বেদের ব্রাহ্মণ শাখার নাম হচ্ছে ঐত্তরেয় ব্রাহ্মণ শাখা, ঋগ্বেদের অরণ্যক শাখার নাম হচ্ছে ঐত্তরেয় অরণ্যক শাখা, ঋগ্বেদের উপনিষদ শাখার নাম হচ্ছে ঐতরেয় উপনিষদ। ক্লিয়ার? তাহলে সবই কি ঐতরেয়, ব্রাহ্মণ ঐতরেয়, এবং উপনিষদ এবং অরণ্যকও কিন্তু ঐতরেয়, এটা কিন্তু মনে রাখবে। অ্যান্ড উপবেদা অফ ঋগ্বেদা ইজ আয়ুর্বেদা হুইচ ডিলস উইথ অ্যাস্ট্রোলজি অর হেলথ। তো ঋগ্বেদের উপবেদ হচ্ছে গিয়ে আয়ুর্বেদ, খুব গুরুত্বপূর্ণ। ঋগ্বেদের উপবেদ কি? আয়ুর্বেদ। এবং আয়ুর্বেদ কি নিয়ে আলোচনা করেছে? ওখানে আয়ুর্বেদে অ্যাস্ট্রোলজি সম্পর্কে আলোচনা আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই হেলথ সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে কিন্তু, ওষুধপালা সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে। এরপর আমরা দেখবো কি সামবেদা। ঋগ্বেদা হলো, এবার হচ্ছে সামবেদা। তো সামবেদা কিন্তু মেনলি হচ্ছে গান। সাম কথার অর্থই কি? গান, মনে রাখবে, ঠিক আছে। সামবেদা বা সামবেদা ইজ ওল্ডেস্ট টেক্সট অন মিউজিক ইন ইন্ডিয়া। তো গান সংক্রান্ত একদম পুরনো টেক্সট বা পুরনো গ্রন্থই হচ্ছে কি সামবেদা। দ্য ওয়ার্ড সামা ইজ ডিরাইভ ফ্রম দ্য ওয়ার্ড সামন। সামন শব্দ থেকে সাম শব্দটি এসছে, এবং এই সাম শব্দের আক্ষরিক অক্ষই হলো কি? গান। এ কালেকশন অফ হাইমস ডেডিকেটেড টু দ্য ভেদিক ডেইটিস। দেখো, সামবেদাও কি? স্তোত্রের একটি সংকলন, যেটা কিনা বৈদিক ভগবান বা দেবতাদের উদ্দেশ্যে রচনা করা হয়েছে। The repeated mention of the Bhratyashtam Yajna in all these songs suggested that the non-Aryas were brought into the Arya Samaj by this Yajna. দেখো, এই সমস্ত গানে বারবার ব্রাত্যষ্টম যজ্ঞের কথা কিন্তু বলা হয়েছে। এই ব্রাত্যষ্টম যজ্ঞটা কখন করা হতো জানো? এই যে অনার্য রয়েছে, যারা আর্য নয়, তাদেরকে আর্যতে রূপান্তরিত করা বা ধর্মান্তরিত করার যে প্রক্রিয়াটা এই ব্রাত্যষ্টম যজ্ঞের মাধ্যমে করা হতো। এটা কিন্তু বহুবার সামবেদের বিভিন্ন স্তোত্রে উঠে এসেছে। ক্লিয়ার? এটার মানে এটাই। দ্য হাইমস ইন দ্য সামবেদা ওয়ার অফার্ড বাই 3 sages ইন 3 ways। সামবেদের যে স্তোত্রগুলো রয়েছে এগুলো নিবেদন করা হতো 3টে ভাবে, এবং 3জন ঋষি দ্বারা। কিভাবে? দ্য পার্সন অফারিং মিনস নিবেদন করা, ঠিক আছে, এখানে অফারিং মানে নিবেদন করা, আমি বলতে চাইছি। দ্য পার্সন অফারিং দ্য ফার্স্ট পার্ট অফ দ্য হাইম ওয়াজ কল্ড উদ্গাতা অ্যান্ড হিজ সিঙ্গিং পার্ট ওয়াজ কল্ড উদ্গীত। তো যে ঋষি
স্তোত্রের প্রথম অংশ পাঠ করত তাকে বলা হতো উদ্গাতা, এবং তার গেয় অংশটা যেটা সে গাইতো সেই অংশটাকে বলা হতো কি উদ্গীত। দ্য অফারার অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য হাইম ওয়াজ কল্ড দ্য, তোমার এটা এখানে প্রস্তোতা, বানানটা ভালো করে দেখে নেবে, এটাই কিন্তু উচ্চারণ, ঠিক আছে, প্রস্তোতা, অ্যান্ড হিজ সাং পার্ট ওয়াজ কল্ড প্রস্তাব। তাহলে স্তোত্রের যে দ্বিতীয় অংশ রয়েছে সেটাকে পাঠ করতো কে, যে ঋষি, তাকে বলা হতো প্রস্তোতা, এবং তার গেয় অংশটা হতো গিয়ে কি প্রস্তাব। ওকে, দ্য অফারার অফ দ্য থার্ড পার্ট ওয়াজ কল্ড প্রতিহর্তা, অ্যান্ড হিজ সিঙ্গিং পার্ট ওয়াজ কল্ড প্রতিহার। দেখো, তৃতীয় হাইমসের তৃতীয় পার্টটা যে ঋষি গাইতো তাকে বলা হতো প্রতিহর্তা, এবং যে অংশটা গাইতো সেটাকে বলা হতো কি প্রতিহার। যে গাইতো তাকে বলা হতো প্রতিহর্তা, যে যে জিনিসটা গাইতো সেটাকে বলা হতো প্রতিহার। ক্লিয়ার? দ্য ব্রাহ্মিক্যাল আরণ্যক অ্যান্ড উপনিষদ ব্রাঞ্চেস অফ দ্য সামবেদা আর, তো সামবেদের ব্রাহ্মণ শাখাটা হচ্ছে ষোড়শ ব্রাহ্মণ, ঠিক আছে, আরণ্যকটা হচ্ছে ষোড়শ আরণ্যক, এবং উপনিষদটা কিন্তু একটু আলাদা, সেটা হচ্ছে ছান্দোগ্য উপনিষদ, ঠিক আছে, কি ছান্দোগ্য উপনিষদ শাখা। গান্ধর্বা বেদা ইজ দ্য উপবেদা অফ সামবেদা, দ্য সাবজেক্ট হুইচ ইজ মিউজিক। তাহলে এই সামবেদের উপবেদের নাম কি গান্ধর্ব বেদ, যেটা আমরা ঋগ্বেদের ক্ষেত্রে আয়ুর্বেদ পড়েছিলাম, সেটাই এই সামবেদের ক্ষেত্রে হচ্ছে কি এই গান্ধর্ব বেদ, এবং এটার মূল যে সাবজেক্ট, যে ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে কি গান। সামবেদ মানেই মনে রাখবে গান, স্তুতি গান। এবার দেখবো যজুর্বেদা। দিস বেদা ইজ ডিভাইডেড ইন্টু টু পার্ট, শুক্ল যজুর্বেদা অ্যান্ড কৃষ্ণ যজুর্বেদা। দ্য যজুর্বেদা ইজ আ কালেকশন অফ প্রোজ হাইমস। বলছে এই যজুর্বেদাকে দুটো ভাগে ভাগ করা যায়, কৃষ্ণ যজুর্বেদ এবং শুভ্র যজুর্বেদ, বা শুক্ল যজুর্বেদ, ঠিক আছে। কৃষ্ণ মানে হচ্ছে গিয়ে যেটাকে বলা হয় কালো, ক্লিয়ার, এখানে কৃষ্ণই বলবে। তার যজুর্বেদ কি? যজুর্বেদ হচ্ছে গদ্য জাতীয় স্তোত্রের সমাহার, পদ্য নয় কিন্তু, রিদম নেই কিন্তু, গদ্য গল্প টাইপ স্তোত্রের সমাহার। রুলস অ্যান্ড রেগুলেশন রিলেটেড টু ভ্যারিয়াস, এখানে যজ্ঞাস লেখা রয়েছে, বা এটাকে যজনাসও বলা যেতে পারে, ঠিক আছে। যজনাস বা যজ্ঞাস মানে কি যাগযজ্ঞ, সাচ অ্যাজ তোমার পূর্ণাবস্থা, ঠিক আছে, সৌত্রমণি সেরিমনি, অগ্নিচায়ন অ্যান্ড অশ্বমেধা। দেখো, এই যে যজুর্বেদে অনেক রকম যাগযজ্ঞের নিয়মাবলী কিন্তু লেখা লেখা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কি, এই পূর্ণবস্থা, অগ্নিচয়ন, অশ্বমেধ এবং সূত্রমণি সেরিমনি ইত্যাদি যাগযজ্ঞের নিয়ম কিন্তু লেখা রয়েছে। ক্লিয়ার? দ্য ডিভিশন অফ লেবার ইন দ্য সোসাইটি অফ দ্যাট টাইম ইজ এস্টিমেটেড ফ্রম দ্যাট যজুর্বেদা। সেই যুগে যে লেবার ছিল, ডিভিশন অফ লেবার মানে কাজের যে বিভাগ ছিল, সেটা সম্পর্কে আমরা জানতে পারি যজুর্বেদ থেকে, ঠিক আছে, যজুর্বেদ থেকে। দ্য প্রোজ ল্যাঙ্গুয়েজ ইউজড ইন দ্য যজুর্বেদা ইজ দ্য ফার্স্ট প্রোজ লিটারেচার রিটেন ইন সংস্কৃত। তাহলে এই যে যজুর্বেদে যে গদ্য জাতীয় ভাষা পাওয়া যায়, সেটা মনে করা হয় যে প্রথম গদ্য জাতীয় মানে লিটারেচার বা সাহিত্য সংস্কৃতের ক্ষেত্রে, ঠিক আছে। মানে বলতে চাচ্ছে যে এই যজুর্বেদে যে গদ্য জাতীয় হাইমস বা স্তোত্রগুলো পাওয়া যায়, এটাই সংস্কৃতে লেখা প্রথম গদ্য জাতীয় স্তোত্র। ক্লিয়ার? বা সাহিত্য। The Brahmical branch of Shukla Yajurveda is Shatapath Brahman, and the Brahmical branches of Krishna Yajurveda are Taittiriya, কি বলছে, দ্য ব্রাহ্মিক্যাল ব্রাঞ্চ অফ শুক্ল যজুর্বেদা ইজ, আচ্ছা, শুক্ল যজুর্বেদ আর কৃষ্ণ যজুর্বেদ দুটো ভাগে ভাগ করা আছে। তো শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণ শাখাটা হচ্ছে শতপ্রথ ব্রাহ্মণ, এবং কৃষ্ণ যজুর্বেদের ব্রাহ্মণ শাখাটা হচ্ছে কি তৈত্তরীয় ব্রাহ্মণ শাখা, অনেকগুলো রয়েছে, ঠিক আছে, মৈত্রায়নী ব্রাহ্মণ শাখা, এবং কঠ কঠ ক ঠ কঠ ব্রাহ্মণ শাখা। দ্য আরণ্যক ব্রাঞ্চ অফ দিস বেদা ইজ কঠ আরণ্যক। তো এই যজুর্বেদের আরণ্যক শাখার নাম কি কঠ আরণ্যক, ঠিক আছে। এবং উপনিষদ শাখাটা কি, সেটা হচ্ছে গিয়ে যজুর্বেদের উপনিষদ শাখাটা হচ্ছে কঠোপনিষদ, তৈত্তরীয় উপনিষদ, মৈত্রায়নী উপনিষদ এবং ঈশোপনিষদ, ঠিক আছে, চারটে রয়েছে, কি কঠোপনিষদ, মৈত্রায়নী উপনিষদ, ঈশোপনিষদ, ক্লিয়ার, এবং তৈত্তরীয় উপনিষদ। দ্য উপবেদা অফ দিস বেদা ইজ কল্ড ধনুর্বেদা। ধনুর্বেদ হচ্ছে এই যজুর্বেদের উপবেদ, এবং যেটা কিনা আর্চারি বা ধনুর্বিদ্যা এবং যুদ্ধ সংক্রান্ত বিষয়ের উপর কিন্তু রচিত। ক্লিয়ার? অথর্ববেদ কি বলছে? স্যাজেস, অথর্বান অ্যান্ড অঙ্গিরস
are believed to have compiled the Atharva Veda, hence the original name of Atharva Veda is অথর্বাঙ্গিরস। দেখো অথর্ববেদের প্রাথমিক নাম বা আদি নাম হচ্ছে গিয়ে অথর্বাঙ্গিরস, এবং মনে করা হয় দুজন ঋষি এই অঙ্গিরস এবং অথর্বাণ এরা দুজনেই অথর্ববেদ তৈরি করেছিল, ঠিক আছে, কম্পাইল করেছিল। অথর্ববেদা ইজ আ লিটারেচার অফ ভার্সেস, প্রোজ অ্যান্ড লিরিক। দেখো লিরিক মানে হচ্ছে গানের কথা বলা হচ্ছে, তো অথর্ববেদ হচ্ছে সংকলন কিসের, এখানে পদ্য রয়েছে, এখানে গদ্য রয়েছে এবং গান, স্তুতি গান রয়েছে, এই তিনটের সংকলন হচ্ছে অথর্ববেদ। ফর আ লং টাইম দ্য অথর্ববেদা ওয়াজ ডিপ্রাইভড অফ দ্য স্ট্যাটাস অফ বেদিক সংহিতা। তো যে বেদিক সংহিতা অর্থাৎ চতুর্বেদ, তো এই চতুর্বেদের মধ্যে বহুদিন কিন্তু অথর্ববেদ ছিল না, অথর্ববেদ কিন্তু এই চতুর্বেদের যে স্ট্যাটাস এটা থেকে বঞ্চিত ছিল, ডিপ্রাইভড মানে বঞ্চিত থাকা। দেয়ার আর রেফারেন্স টু মন্ত্রস, তন্ত্রস অ্যান্ড ম্যাজিক। এই অথর্ববেদ মানেই হচ্ছে কালাজাদু, কালাজাদু না, জাদু, সায়েন্স এবং কি তন্ত্র মন্ত্র ইত্যাদি কিন্তু রয়েছে এই অথর্ববেদে। দ্য টোটাল নাম্বার অফ হাইমস ইন দিস বেদা ইজ 731, প্রায় 731টি স্তোত্র পাওয়া যায় অথর্ববেদের। অ্যান্ড দ্য হাইমস আর অ্যারেঞ্জ 20 মন্ডলাস, এবং এই স্তোত্রগুলোকে, অথর্ববেদের যে স্তোত্রগুলো রয়েছে 731টা স্তোত্র, এগুলোকে 20টি মণ্ডল বা চ্যাপ্টারে কিন্তু ভাগ করা হয়েছে। দ্য ব্রাহ্মিক্যাল ব্রাঞ্চ অফ অথর্ববেদা ইজ গোপদ ব্রাহ্মণ। অথর্ববেদের ব্রাহ্মণ শাখা হচ্ছে গোপদ ব্রাহ্মণ, এবং কোনো রকম কোনো আরণ্যক শাখা নেই এই অথর্ববেদের। উপনিষদ শাখাটা হচ্ছে কি মুন্ডক উপনিষদ, অথর্ববেদের উপনিষদ শাখাটা হচ্ছে মুন্ডক উপনিষদ। ক্লিয়ার? এবার আমরা দেখব বৈদিক যুগের রাজনৈতিক জীবন বা পলিটিক্যাল লাইফ সম্পর্কে। দেখো দ্য স্টেট ইউনিট অফ ঋগ্বেদিক পিরিয়ড ওয়াজ দ্য ট্রাইবাল রিজিয়ন। তাহলে রাষ্ট্রের প্রতীক কি ছিল? রাষ্ট্রের প্রতীক ছিল গোষ্ঠী, ঠিক আছে, জাতীয় মানে কি বলবো ট্রাইবাল রিজিয়ন, অর্থাৎ কি ট্রাইবাল উপজাতি গোষ্ঠী, মেনলি আর্যরা গোষ্ঠীতে বসবাস করত, ঠিক আছে, সেটাই হচ্ছে রাষ্ট্রের মানে অনেকজন মিলে একটা গোষ্ঠী তৈরি হলো, সেই গোষ্ঠী ছিল কি এই রাষ্ট্রীয় প্রতীক, ঠিক আছে, পলিটিক্যাল লাইফ বা স্টেটের বা রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রতীক ছিল ঋগ্বেদের গোষ্ঠী। মনে রাখবে ব্যাস এইটুকু, এটা তোমাদের ঠিক করে বোঝাতে পারছি না। গোষ্ঠী মিনস হচ্ছে গিয়ে একটা, ধরো একটা গোষ্ঠীর লিডার থাকে এবং সেই গোষ্ঠীর আন্ডারে ধরো 100 জন রয়েছে, এই গোষ্ঠীটাকেই বলা হচ্ছে রাষ্ট্রীয় প্রতীক। দ্য পলিটিক্যাল ডিভিশনস অফ দিস এরা ওয়ার ক্লিয়ার, নেমলি কি কমিউনিটিস ফর্মড বাই এ ফিউ ফ্যামিলিজ ওয়ার ভিলেজেস। দেখো এখানে কিছু ফ্যামিলি নিয়ে, কিছু পরিবার নিয়ে একটা গ্রাম তৈরি হতো, মানে কিছু পরিবার যেখানে থাকতো সেটাকে গ্রাম বলা হতো। এবার এরকম কিছু গ্রাম নিয়ে তৈরি হতো একটা লার্জার কমিউনিটি, সেটাকে বলা হতো কি জন, এবং অনেকগুলো জন নিয়ে তৈরি হতো একটা গণ বা গণ, এবং অনেকগুলো গণ নিয়ে তৈরি হতো একটা বিশ। তার মানে আমরা বলতে পারি টপ লেভেলে সব থেকে বৃহৎ কি ছিল বিশ। তারপরে মানে দেখো গ্রাম, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার জন, তারপরে হচ্ছে গিয়ে তোমার গণ, এবং এটার থেকে ছোট হচ্ছে গিয়ে কি 20, ঠিক আছে। তাহলে সব থেকে বড় কি 20, তারপরে গণ, তারপরে জন, তারপরে গ্রাম। ক্লিয়ার? এটা মনে রাখবে। ফর দ্য আরিয়ান্স 20 ওয়াজ আ ইউনিট অফ স্টেট, রাষ্ট্রের একক ছিল কি 20, মানে রাষ্ট্রটাই বলতে পারো 20 ছিল। ক্লিয়ার? দ্য হেড অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির যে হেড প্রধান তাকে বলা হতো কুলপতি। গ্রামের যে প্রধান তাকে বলা হতো গ্রামণী। জনের যে প্রধান তাকে বলা হতো রাজন, এবং বিশের যে প্রধান ছিল তাকে বলা হতো বিশ্বপতি। খুব ভালো করে মনে রাখবে। ক্লিয়ার? আচ্ছা, দ্য রুলার অফ বিস ওয়ার কল্ড বিশ্বপতি, বলেই দিলাম। আচ্ছা, ব্রজপতি ওয়াজ দ্য চার্জ ইন অ্যানিমাল প্যাস্চার, মানে পশু চারণ ভূমির, প্যাস্চার মানে হচ্ছে কি চারণ ভূমি, পশু চারণ ভূমির যে প্রধান তাকে বলা হতো ব্রজপতি। ইন দ্য ভেদিক পিরিয়ড দেয়ার ইজ আ মেনশন অফ টু ইনস্টিটিউশন কল্ড সভা অ্যান্ড সমিতি। মনে রাখবে এটা কিন্তু পরীক্ষাতে এসছে, ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও এসছে, খুব গুরুত্বপূর্ণ। বৈদিক যুগে দুটো অ্যাসোসিয়েশন সংস্থার কথা জানা যায়, সেটা হচ্ছে গিয়ে একটা সভা এবং একটা সমিতি। ক্লিয়ার? দ্য ফাংশন অফ দিস কাউন্সিলস অ্যান্ড অ্যাসোসিয়েশনস ওয়াজ টু অ্যাডভাইস দ্য কিং ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেট। এই সভা এবং সমিতির প্রধান কাজই ছিল রাজাকে বা রাজা বা কেন্দ্রীয় শক্তি যে ছিল তাকে উপদেশ দেওয়া রাজ্য চালানোর ক্ষেত্রে, ঠিক আছে, শাসন সংক্রান্ত ক্ষেত্রে। In the Rig Veda there is a reference to Sava in the 6th and 8th mandalas
অ্যান্ড সমিতি ইন দ্য 9th and 10th মন্ডলাস। বলছে ঋগ্বেদের ষষ্ঠ এবং অষ্টম মণ্ডলের সভার কথা উল্লেখ করা হয়েছে এবং নবম এবং দশম মণ্ডলের সমিতির কথা উল্লেখ করা হয়েছে। এবার এই ঋগ্বেদের ক্ষেত্রে আমরা 10 রাজার যুদ্ধ সম্পর্কে একটি বিষয় জানতে পারি, ঠিক আছে? 10 রাজার যুদ্ধ এখানটা পরীক্ষায় আসে। তো শর্ট একটা টিকা আমি লিখে নিয়েছি। কি বলছে? দ্য ব্যাটেল অফ দ্য 10 কিংস। দ্য ব্যাটেল অফ দ্য 10 কিংস ইজ আ ব্যাটেল অফ the 5 Aryan and 5 non-Aryan clans or kings appointed by Vishwamitra against Sudas, son of King Divodas, a distinct Aryan tribal group called Bharatas. ভালো করে বোঝো কি বলছে। বলছে এই 10 রাজা যুদ্ধ আর কিছুই না, ঋষি বিশ্বমিত্র নিযুক্ত করেছিল 5টা আর্য এবং 5টা অ-আর্য বা অনার্য, নন আরিয়ান আর কি, ননার্য বলে যাচ্ছিলাম বাবা। তো বিশ্বমিত্র নিযুক্ত করেছিল 5টা আর্য এবং 5টা অনার্য রাজাকে বা ক্ল্যানকে, ঠিক আছে, একত্রে কার বিরুদ্ধে? দিবদাসের পুত্র সুদাসের বিরুদ্ধে। এবং এই দিবদাসের পুত্র সুদাস কে ছিল? ভরত নামক একটি স্বতন্ত্র আর্য গোষ্ঠী ছিল। তাহলে যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? বিশ্বমিত্র নিযুক্ত 10টা যে ক্ল্যান, 5টা আর্য 5টা অনার্য ভার্সেস সুদাস, ক্লিয়ার, যে কিনা ভরত নামক একটি স্বতন্ত্র আর্য গোষ্ঠীর মানে রাজা দিবদাসের পুত্র ছিল, ক্লিয়ার। দ্য ব্যাটেল অফ দ্য 10 কিংস ইজ ডিসক্রাইব ইন দ্য 7th মন্ডল অফ ঋগ্বেদ। তো আমি যেটা বললাম যে ঋগ্বেদে আমরা জানতে পারি সপ্তম মণ্ডলে এই 10 রাজার যুদ্ধ সম্পর্কে। এবং এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু এটাই আসবে, কত নম্বর মণ্ডলে উল্লেখ করা হয়েছে। মণ্ডল মানে কি? চ্যাপ্টার। ইন দিস ওয়ার ভারাতা ওন এগেনস্ট 10 ট্রাইবস। বলছে এই যে সুদাস ছিল এই কিন্তু জয়লাভ করেছিল, আর এরই তো ক্ল্যান ছিল ভরত, তাই না? তাহলে এই জয়লাভ করেছিল 10 রাজার যুদ্ধে 10টা জাতির বিরুদ্ধে। দ্য আরিয়ান ক্ল্যান্স ডিফিটেড ইন দিস ওয়ার কালেকটিভলি ফ্রম দ্য নিউ আরিয়ান ক্ল্যান কল্ড কুরু, ঠিক আছে? তাহলে যে 10টা ক্ল্যান বা উপজাতি এই 10 রাজার যুদ্ধে পরাজিত হয়েছিল তারা একত্রে মিলে কুরুশ, ঠিক আছে, বা কুরু নামক কিন্তু একটি জাতি তৈরি করেছিল। দ্য কিংস অফ দোজ ডেজ ইউজড অ্যান অবজেক্ট কল পুরুচরিষ্ণু। সেই সময়কার রাজারা মনে করা হয়, ঠিক আছে, যে পুরুচরিষ্ণু বলে একরকম যন্ত্রের ব্যবহার করতো, একরকম জিনিসের ব্যবহার করতো, যেটা কিনা ছিল কি মুভিং ফোর্টেস, অর্থাৎ ইন দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে চলমান দুর্গের ব্যবহার করতো। এই চলমান দুর্গটাকেই মনে করা হয়, নাম ছিল পুরুচরিষ্ণু, এটা মনে করা হয় তৎকালীন রাজারা ব্যবহার করতো, ক্লিয়ার। আচ্ছা, সেই যুগের একটু ইকোনমিক লাইফ সম্পর্কে আমরা দেখে নিই, অর্থাৎ অর্থনৈতিক জীবন কেমন ছিল। অলদো দ্য পিপল অফ দ্য বেদিক পিরিয়ড নিউ এগ্রিকালচার, মোর ইম্পর্টেন্ট ওয়াজ দ্য গিভেন টু অ্যানিমাল হাজবেন্ডারি দেন এগ্রিকালচার। আমি তোমাদের বলেছিলাম যে সিন্ধুবাসীরা বেশি করে চাষাবাদে কিন্তু মনোনিবেশ করেছিল, কিন্তু আর্যরা বা বৈদিক যুগে যারা বসবাস করতো তারা চাষাবাদ জানলেও তারা কিন্তু এই যে পশুপালন সেটাতে বেশি গুরুত্ব দিয়েছিল, ঠিক আছে। অ্যানিমাল হাজবেন্ডারি ওয়াজ দ্য মেইন পিলার অফ দ্য ইকোনমি অফ দিস এরা। এই যুগের প্রধান ইকোনমি বা অর্থনীতির প্রধান স্তম্ভই ছিল কি? পশুপালন, ক্লিয়ার। মেনশন ইন দ্য ঋগ্বেদা দ্য ওয়ার্ড গাভিষ্টি মিনস কোয়েস্ট অফ দ্য কাউ। কোয়েস্ট মানে কি? অনুসন্ধান। তাহলে ঋগ্বেদে আমরা গাভিষ্টি শব্দের একটা মানে পাই, ঠিক আছে, নিদর্শন পাই বা উল্লেখ পাই। এই গাভিষ্টি শব্দের অর্থ হচ্ছে গরুর অনুসন্ধান। মনে রাখবে ঋগ্বেদে গরু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, ঠিক আছে, অত্যন্ত দামি বিষয় ছিল। অনেকে মনে করে ঋগ্বেদের মানুষেরা বোধহয় মাংস খেত না। দেখো, ওরা কিন্তু বড়দের মাংস খেত। গরুর মাংস খেত কি খেত না জানা যায়নি, তবে ষাঁড় বা বড়দের মাংস খেত বলে কিন্তু জানা যায়। এবার এই সত্যটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, অনেকে মানতে চায় না। দ্য ওয়ার্ড গৌ বা কাউ, এইটার এই গরু শব্দের উল্লেখ ঋগ্বেদে পাওয়া গেছে কতবার? 176 বার পাওয়া গেছে। ইন দ্য বার্টার সিস্টেম অফ দিস এরা অনলি কাউ ওয়েলথ ওয়াজ ডমিনেন্ট। অর্থাৎ এই সময় আমরা জানি কি ব্যবসা বাণিজ্য চলতো বা জীবনযাপন চলতো বিনিময় প্রথার মাধ্যমে। তো এই বিনিময় প্রথার ক্ষেত্রে গরু জাতীয় সম্পদ, গরু বা গরুকে নিয়ে যা সমস্ত সম্পদ সেগুলো কিন্তু বেশি গুরুত্ব পেত, ক্লিয়ার। ডিউরিং দ্যাট পিরিয়ড people were used to making cloth from the wool of sheep and goats as well as making cotton cloth. সেই যুগের মানুষ এই যে শিপ অর্থাৎ ভেড়া বা ছাগলের পশম থেকে কিন্তু উলের তৈরি বস্ত্র তৈরি করত এবং কটন অর্থাৎ সুতির বস্ত্র কিন্তু তৈরি করত, নিদর্শন পাওয়া গেছে। ডিউরিং দ্যাট পিরিয়ড
এভিডেন্স অফ কনস্ট্রাক্টেড হাউসেস, উডেন ফার্নিচার অ্যান্ড উডেন চ্যারিয়ট, লেদার ব্যাগস এক্সেট্রা হ্যাভ বিন ফাউন্ড। সেই সময় তৈরি করা বাড়ি, নির্মায়মান বাড়ি, এছাড়াও কি কাঠের তৈরি ফার্নিচার, কাঠের তৈরি চ্যারিয়টস মানে কি রথ, লেদারের তৈরি, চামড়ার তৈরি ব্যাগ ইত্যাদি নিদর্শন পাওয়া গেছে। ইনিশিয়ালি দ্য ভেদিক আরিয়াস ডিড কমার্শিয়াল ট্রানজাকশনস থ্রু বার্টার, বাট লেটার কয়েন্স কল্ড মানা, নিষ্কা অ্যান্ড হিরণ্যপিণ্ড ওয়ার ইন্ট্রোডিউস। তো প্রথম দিকে মনে করা হয় যে, বা প্রথম দিকে মনে করার না, এটাই ফ্যাক্ট যে প্রথম দিকে ঋগ্বেদের মানুষেরা বিনিময় প্রথার ব্যবহার করতো, প্রথার মাধ্যমে ব্যবসা বাণিজ্য চালাতো। পরবর্তীকালে কয়েন জাতীয় জিনিসপত্র তৈরি করেছিল এবং এর মধ্যে নাম কি ছিল কয়েনগুলোর? মনা, নিষ্ক এবং হিরণ্যপিণ্ড। ক্লিয়ার? ওকে। বোথ মেন অ্যান্ড ওমেন অফ দ্য ঋগ্বেদা ওর ইয়াররিংস কমনলি নোন অ্যাজ কর্ণশোভন অ্যান্ড হিরণ্যকর্ণ। তৎকালীন যুগে মহিলা এবং পুরুষ উভয়ই কিন্তু কি করতো? কানের দুল পরতো। কানের দুলটার নাম কি ছিল? কর্ণশোভন বা হিরণ্যকর্ণ। এখানে একটা পয়েন্ট আমি লিখিনি, লেখা হয়নি, তাও বলে রাখছি যে তৎকালীন যুগের মানুষেরা দুই খণ্ড বস্ত্র ব্যবহার করত, বাস এবং অধিবাস। ঠিক আছে, মনে রাখবে, দুজনেই, মহিলা এবং পুরুষ উভয়ই। পিপল অফ দ্যাট এরা ইউজড প্লাউ অ্যাজ এগ্রিকালচারাল ইমপ্লিমেন্টস মানে হচ্ছে সাজ সরঞ্জাম। তো সেই যুগে বা ঋগ্বৈদিক যুগে এগ্রিকালচারাল বা বলতে পারো কৃষি সাজ সরঞ্জাম হিসেবে তৎকালীন মানুষ লাঙলের ব্যবহার কিন্তু জানতো। প্যাডি অ্যান্ড হুইট আর মেনশন অ্যাজ ব্রিহি। দেখো, প্যাডি মানে হচ্ছে গিয়ে ধান, ঠিক আছে? তো ধানকে কি বলা হচ্ছে? ধানকে বলা হচ্ছে ব্রিহি, এবং গমকে বলা হচ্ছে গোধূম বলে কিন্তু ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে। তাহলে ঋগ্বেদে ধানকে বা চালকে বলা হয়েছে ব্রিহি এবং গমকে বলা হয়েছে গোধূম। গম গোধূম মনে রাখবে। সোশ্যাল লাইফ, দ্য বেসিক ফাউন্ডেশন অফ সোসাইটি ইন দিস এরা ওয়াজ দ্য ফ্যামিলি, অ্যান্ড দ্য ফ্যামিলি অফ দিস এরা ওয়াজ ইউজুয়ালি একান্নবর্তী। এই একান্নবর্তীর প্রপার ইংলিশ আমি জানি না, তবে ক্লোজ ফ্যামিলি বলা যেতে পারে, ঠিক আছে? তো তৎকালীন যুগে সোসাইটি বা সমাজের এককই ছিল কি? সেটা হচ্ছে গিয়ে পরিবার, এবং পরিবার তৎকালীন যুগে ছিল কি? একান্নবর্তী, মানে সবাই একসাথে থাকতো, এবং পিতৃতান্ত্রিক সমাজ ছিল, পুরুষরাই হেড হতো সাধারণত। দ্য সোসাইটি অফ দিস এরা ওয়াজ প্যাট্রিয়ার্কাল মানে পিতৃতান্ত্রিক, ঠিক আছে? ফ্যামিলি হেড কে ছিল? দ্য এল্ডেস্ট পার্সন ওয়াজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অ্যান্ড ওয়াজ কল্ড গৃহপতি বা কুলপতি, ঠিক আছে? গৃহপতি বা কুলপতিও কিন্তু বলে। তাহলে ফ্যামিলির প্রধান কে হতো? সাধারণত হতো কে? বয়স্ক কোনো পুরুষ বা মানুষ, মানে বয়স্ক যে ছিল সেই ফ্যামিলি হেড হতো, তাকে বলা হতো গৃহপতি বা কুলপতি। ভেদিক লিটারেচার ইজ দ্য ওনলি মেটেরিয়াল টু নো অ্যাবাউট দ্য সোসাইটি অফ দিস এজ। এই যে বৈদিক সাহিত্য ছিল, সেটাই একমাত্র, এই যে বৈদিক যুগ আজকে আমরা পড়ছি, এটা কি করে পড়তে পারছি? কারণ এই বৈদিক যুগ সম্পর্কে জানার একমাত্র উপাদানই হচ্ছে গিয়ে চতুর্বেদ বা বেদ, ঠিক আছে? বেদ থেকেই বৈদিক যুগ সম্পর্কে আমরা জানতে পারি, বা বৈদিক সাহিত্য থেকে আমরা জানতে পারি। অ্যাকচুয়ালি বেদ মানেই তো সাহিত্য, বৈদিক সাহিত্য। ক্লিয়ার? দ্য ঋগ্বেদা ডিসক্রাইবস গৌড়ক্রান্তি, দ্য টল আরিয়াস হু এন্টার্ড দিস কান্ট্রি অ্যান্ড ডিফিটেড দ্য অ্যাবরজিনাল ইনহ্যাবিটেন্টস। অ্যাবরজিনাল মানে হচ্ছে গিয়ে তোমার আদিবাসী, এবং ইনহ্যাবিটেন্টস মানে হচ্ছে গিয়ে অধিবাসী, বাসিন্দা। অ্যাবরজিনাল মানে কি? আদিবাসী, এবং আদিবাসী মানে আদি বাসিন্দা, যেটা বলা হচ্ছে, মানে মোটামুটি একই। ইনহ্যাবিটেন্টস মানে বাসিন্দা। অফ কৃষ্ণকায়া বলছে, মনে করা হয় গৌড়ক্রান্তি, অর্থাৎ গৌড়ক্রান্তি মানে কি? ফর্সা। তো ফর্সা লম্বা গৌড়ক্রান্তি আর্যরা এসে আমাদের দেশীয় কৃষ্ণকায় বা কৃষ্ণকান্তি যে আদি বাসিন্দা ছিল তাদেরকে হত্যা করেছিল বা পরাজিত করেছিল। From that time, two castes were created in the country, namely গৌড়বর্ণ আর্য়া and ব্ল্যাক বর্ণ বা নন আর্য়াস। তো সেই সময় থেকেই আমাদের সমাজে দুটো, আমাদের সমাজে না, সেই যুগের সমাজে, তৎকালীন সমাজে দুটো বর্ণের সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে গৌড়ক্রান্তি আর্য, যারা ফর্সা লম্বা নাক টিকালো ছিল, ঠিক আছে? তারা ছিল গৌড়ক্রান্তি আর্য, এবং আমাদের দেশীয় যারা ছিল কৃষ্ণকায় বা কালো, হাইট কম, নাক অত টিকালো নয়, তাদেরকে বলা হতো ব্ল্যাক বর্ণ তোমার আরিয়াস। কেননা তৎকালীন অনার্যদেরও তো আর্যতে কনভার্ট করা হয়েছিল, আমরা ব্রাত্যষ্টম যজ্ঞতে সেটা পেয়েছি।
ওকে, দ্য পুরুষুক্তা বা পুরুষ সুক্তা of the 10th mandala of the Rig Veda mention the creation of Chaturvarna. দশম মণ্ডলের পুরুষ সূক্তে, ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে আমরা চতুর্বর্ণ বা যে চারটে বর্ণ রয়েছে, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এটার উল্লেখ কিন্তু পাই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তৎকালীন যুগে মনে করা হতো ব্রাহ্মণ যেটা এসছে সেটা মুখ থেকে এসছে, ব্রহ্মার মুখ থেকে এসছে ব্রাহ্মণ, ঠিক আছে। ক্ষত্রিয় বাহুদয় থেকে এসছে এবং বৈশ্য থাই বা উরু থেকে এসছে এবং পদদয় থেকে শূদ্রের উৎপত্তি, ঠিক আছে। মানে এটা তুলনা করা হতো, ব্রাহ্মণ ছিল কি মুখ থেকে, ক্ষত্রিয় বাহুদয় থেকে, মুখ থেকে ব্রাহ্মণ, বাহুদয় ক্ষত্রিয় তলবার চালাতো তাই, বৈশ্য উরু থেকে বা থাই থেকে, এবং শূদ্র পদদয় থেকে, পদযুগল থেকে। ফ্রিডম অফ ওমেন ক্যান বি অবজার্ভ ইন দিস সোসাইটি। দেখো সেই যুগে না মহিলাদের বেশ স্বাধীনতা ছিল। এমন অনেক মহিলা ছিল বা ব্রহ্মবাদিনী ছিল যারা কিনা ঋগ্বেদের সূক্ত রচনা করতো বা স্তোত্র রচনা করতো। বিভিন্ন সভা সমিতির যে সমস্ত অ্যাসোসিয়েশন, মানে যে কি বলবো মিটিং ছিল, সেগুলোতে গিয়ে অ্যাপিয়ার করতো। এইরকম স্বাধীনতা কিন্তু ছিল। এবং বর নিজেদের জন্য যে স্বামী নির্বাচন, সেক্ষেত্রেও কিন্তু স্বাধীনতা ছিল। এগুলো সবই আমি এখানে লিখেছি, ঠিক আছে। ওমেন হ্যাড ইকুয়াল রাইটস ইন এডুকেশন, পড়াশোনার ক্ষেত্রে সমান অধিকার ছিল। ওমেন ইন দিস এরা ওয়ার এন্টাইটেল টু স্টাডি দ্য বেদাস, বেদ পাঠের ক্ষেত্রেও তাদের অধিকার ছিল। বেদ পাঠের ক্ষেত্রেও সমাজে কিন্তু ঋগ্বৈদিক যুগে মহিলাদের কিন্তু অধিকার ছিল। ক্লিয়ার? সাম অফ দেম কম্পোজ দ্য হাইমস অফ দ্য বেদাস অ্যান্ড ওয়ার কল্ড ব্রহ্মবাদিনীস আর ঋষিকা। তো এই যে যারা বেদ পাঠ করতো যে মহিলারা, তাদের মধ্যে অনেকেই কিন্তু বেদে নানা সূক্ত বা স্তোত্র রচনা করেছে, তাদেরকে বলা হতো কি ব্রহ্মবাদিনী বা ঋষিকা। এটা আগে আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। ওমেন অফ দিস এরা অলসো অ্যাটেন্ড মিটিংস অ্যান্ড অ্যাসোসিয়েশন, বিভিন্ন সভা সমিতি যে ছিল, যে সংস্থা দুটো ছিল, সেখানকার বিভিন্ন মিটিংয়ে কিন্তু মহিলারা যেত, ঠিক আছে, ঘরে বসে থাকতো না। দ্য মেইন ফুড আইটেমস অফ আরিয়ানস ওয়ার মিল্ক অ্যান্ড ঘি, দুধ এবং দুগ্ধজাত পদার্থ বা মানে খাবারই কিন্তু আর্যদের প্রধান খাবার ছিল, দুধ এবং ঘি বলতে পারো। মাংসও তারা খেত খুব ভালো। ইন দোজ ডেজ দ্য কাউ ওয়াজ অ্যান অঘনা, এই যে বলা হচ্ছে না গরুকে মারা যায় না, তো গরুকে না মেরেও কিন্তু ষাঁড়দের কিন্তু এটা কিন্তু উল্লেখ পাওয়া গেছে যে ষাঁড়দের মানে ষাঁড়ের মাংস খেত, ঠিক আছে। তো গরুকে সে যুগে বলা হতো অঘ্ন, যাদের কিনা হত্যা করা যায় না, কুড নট বি স্লটার। ক্লিয়ার? এক সেকেন্ড, আই এম সরি। আচ্ছা, রিলিজিয়াস লাইফ, সে যুগের ধর্মীয় জীবন কেমন ছিল? দ্য রিলিজিয়ন অফ দ্য ভেদিক পিরিয়ড ওয়াজ বেসড অন দ্য বেদাস, সো দিস রিলিজিয়ন ইজ নোন অ্যাজ ভেদিক রিলিজিয়ন ইন ইন্ডিয়া। তাও সেই যুগের যে মানে ধর্ম ছিল, সেটা সম্পূর্ণই বেদ নির্ভর ছিল, বেদ নির্ভর ধর্ম ছিল, তাই জন্য এটাকে বৈদিক ধর্মও বলা হয়ে থাকে, ঠিক আছে। ওকে, পিপল অফ দিস এজ, এজ মানে কি যুগ, বিলিভড ইন ওরশিপিং নেচার অ্যাজ এ ডেইটি, প্রকৃতি পূজাতে কিন্তু বিশ্বাসে ছিল এই যুগের মানুষ। এই যুগে কিন্তু মসজিদ কি মন্দির বা কোনো রকম কোনো মূর্তির সন্ধান কিন্তু পাওয়া যায়নি। There is no mention of temple or idol worship anywhere in the ঋগ্বেদা। বৈদিক যুগে বা ঋগ্বেদে কিন্তু কোনো রকম কোনো মূর্তি পূজা বা মন্দিরের উল্লেখ পাওয়া যায়নি। অ্যামং দ্য রিলিজিয়াস ইয়াজনাস, যজ্ঞ অফ দ্য বেদিক পিরিয়ড, দ্য রাজসূয়, অশ্বমেধা, বাজপেয়, অগ্নিহোত্রা ওয়ার প্রমিনেন্ট। তাহলে যে সমস্ত যাগযজ্ঞগুলো বৈদিক যুগে হতো, তাদের মধ্যে উল্লেখযোগ্য কি ছিল? বাজপেয়, তোমার অশ্বমেধ এবং অগ্নিহোত্রা, এবং আরেকটা হচ্ছে কি রাজসুয়া, ঠিক আছে। প্রিডমিনেন্স অফ মেল ডেইটিস ক্যান বি অবজার্ভ ইন ঋগ্বেদা। প্রিডমিনেন্স মানে কি আধিক্য, ঠিক আছে বলতে পারো। তো ঋগ্বৈদিক যুগে প্রথম দিকে অবশ্যই কি পুরুষ দেবদেবীর কিন্তু আধিক্য ছিল, যেটা পরবর্তী বৈদিক যুগে গিয়ে দেখবো যে মহিলা দেবতারও কিন্তু আগমন ঘটেছে। ঋগ্বৈদিক যুগে প্রধান দেবতা কে ছিল? ইন্দ্র, বরুণ, অগ্নি। গডস অ্যান্ড গডেস অফ ভেদিক এজ। এবার আমরা বৈদিক যুগের যে দেব দেবী ছিল সে সম্পর্কে একটু দেখে নেব, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ইন্দ্র ছিল প্রধান দেবতা। ইন্দ্র ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেইটি অফ দ্য ভেদিক এজ। বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিল? ইন্দ্র। এবং এই ইন্দ্র, দ্য গড ইন্দ্র ওয়াজ অলসো নোন অ্যাজ পুরন্দর। এই ইন্দ্রকে কিন্তু পুরন্দর বলেও মানে ডাকা হয়। 250টা স্তোত্র নিবেদন করা হয়েছে ঋগ্বেদে এই ইন্দ্র দেবতার জন্য বা উদ্দেশ্যে। এরপরে দেখবো অগ্নি। অগ্নি ওয়াজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ডেইটি
ঋগ্বেদে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেবতা হচ্ছে অগ্নি, এবং 200টা স্তোত্র নিবেদন করা হয়েছে অগ্নির উদ্দেশ্যে। দ্য গড অগ্নি ওয়াজ রিগার্ডেড অ্যাজ দ্য প্রিস্ট অফ দ্য গড। এই যে ভগবানদের পুরোহিত হিসেবে কিন্তু কি অগ্নিকে মনে করা হয়। দেখো, এই যে যাগযজ্ঞে ঘি দেওয়া হচ্ছে, এই আগুনটাকেই হচ্ছে অগ্নি। এই রীতিটা কিন্তু এখন অবধি চলে আসছে, আমাদের এখনো কিন্তু যাগযজ্ঞতে দেখবে ঘি দেওয়া হয় বা আগুনের ব্যবহার করা, সে আগুনই কি অগ্নি। ক্লিয়ার? বরুণ তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা হচ্ছে বরুণ ঋগ্বেদে, ঠিক আছে। এবং বরুণকে মনে করা হয়, বরুণ ওয়াজ অলসো নোন অ্যাজ কিং অফ হেভেন, বা স্বর্গের দেবতা হিসেবে পরিচিত বরুণ। 176টা স্তোত্র নিবেদন করা হয়েছে এই বরুণের উদ্দেশ্যে। সোমা বা সোম দেবতা, ওরশিপফুল ডেইটি অফ প্ল্যান্টস অ্যান্ড সোমরস, সোমরস এবং উদ্ভিদের মানে উদ্ভিদের দেবতা হচ্ছে এই সোমা। 114টা স্তোত্র নিবেদন করা হয়েছে সোমের উদ্দেশ্যে। এবং এই যে ঋগ্বেদের নবম মণ্ডলে কিন্তু এই স্তোত্রগুলো রয়েছে। রুদ্র, সিমিলার টু দ্য গ্রিক গড অ্যাপোলো, এই রুদ্র হচ্ছে গ্রিক দেবতা অ্যাপোলোর সমান বলা মনে করা হতো, ঠিক আছে। রুদ্র ওয়াজ দ্য গড অফ অ্যানিমেলস অ্যান্ড বার্ডস, বিভিন্ন পশু পাখির দেবতা হচ্ছে এই রুদ্র। লর্ড রুদ্র ইজ রিগার্ডেড অ্যাজ পশুপতি শিবা, এই লর্ড রুদ্রকে মনে করা হয় শিব, শিবেরই একটা রূপ রুদ্র, বা শিবকেই মানে রুদ্র বলে বলা হয়, ঠিক আছে। মরুত, সন অফ গড রুদ্র, রুদ্রের পুত্র হচ্ছে মরুত। গড অফ স্টর্মস, দেখো তৎকালীন শিব আর বর্তমান শিবের মধ্যে ধারণার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বর্তমান শিবের আমরা জানি 4জন ছেলে মেয়ে, তো তখন কিন্তু ওই মরুত ছিল পুত্র, এখন নাম পাও, তো কনসেপ্টটা কিন্তু আলাদা, ঠিক আছে। আর মরুত ছিল কি ঝড়ের দেবতা। পৃথ্বী বা পৃথ্বী, গডেস অফ মাদারহুড, মাতৃত্বের দেবী ছিল পৃথ্বী। দৌ বা দৌহ, একটা বিসর্গ আছে, ঠিক আছে। বাংলায় যদি লেখো এটাকে, এরকম লিখতে হবে দৌ। দৌ হচ্ছে কি দ্য ওল্ডেস্ট অফ দ্য গডস অফ হেভেন, স্বর্গের দেবতাদের মধ্যে সব থেকে পুরনো, ঠিক আছে, হচ্ছে গিয়ে এই দৌ। যা তোমাদের প্রশ্ন আসা রেলওয়ে বা সিজিএল সিজিএল যাই বলো না কেন, মোটামুটি কিন্তু এর থেকেই আসবে। ক্লাস কিন্তু শেষ, এর বাইরে কিছু আসবে না। ক্লাসটা করো, ভালো করে পড়ো, পড়ার পর নোট করো, নোট করে আরেকবার পড়ো, পড়ার পরে দেখো আমার অ্যাপে মানে অবশ্যই প্রচুর মক টেস্ট দেওয়া রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু মক টেস্টগুলো দাও, দেখবে একটা ভালো ফল কিন্তু তোমার পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, কমেন্টগুলো কিন্তু পড়তে আমার ভালো লাগে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের অন্য কোনো ক্লাসে, ধন্যবাদ।